আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। পুলিশ গণহত্যার দায়ে আন্তর্জাতিক মামলা খাচ্ছে ডক্টর ইউনূস। শুধু এটাই না, আপনারা অনেকে জানেন একটা পুলিশকে মেরে যাত্রাবাড়িতে টাঙিয়ে রাখা হয় এবং সেটার পিছনে মূল মাস্টারমাইন্ড কে ছিল, কিংবা পুলিশ হত্যার পিছনে, কিংবা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ হত্যার পিছনে কে বা কারা ছিল, সকলেরই মামলা হতে যাচ্ছে আন্তর্জাতিক মাধ্যমে, বিশেষ করে এই ডক্টর ইউনূসের। আসুন আমরা একটা ভিডিও দেখি, তারপরে বাকি কথা বলি। আসিফ নজরুল বললেন 8ই অগাস্ট পর্যন্ত সংগঠিত কোনো কিছুর জন্য সমন্বয়কারী, আন্দোলনকারী, জনসাধারণ এদের বিরুদ্ধে কোনো রকম মামলা করা যাবে না, অর্থাৎ তাদেরকে হয়রানি করা যাবে না, তাদেরকে বেসিক্যালি কিছুই বলা যাবে না 8ই অগাস্ট পর্যন্ত। তারা যা করেছে সরকার পতনের নামে সব জায়েজ, কিন্তু এদের বিরুদ্ধে, অর্থাৎ যারা কিনা আন্দোলনের নামে কোনো কিছু করেছে তাদের বিরুদ্ধে সরকার কোনো স্টেপ নেবে না, বেসিক্যালি পুলিশ কোনো পদক্ষেপ নেবে না, আইন প্রয়োগকারী সংস্থা কোনো পদক্ষেপ নেবে না। এটার মাধ্যমে আসিফ নজরুল সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে আবার ব্যাহত করল। প্রথমে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। আমি মনে করি সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে তাদের ক্রাইম বলেন, তাদের অন্যায় বলেন, এই কথাগুলো যে আমরা বলেছি এগুলি সত্য কিনা সেই প্রশ্নটা রয়েই যাবে। তাই আমি মনে করি সুষ্ঠু বিচার করা প্রয়োজন, এবং সুষ্ঠু বিচারে যে দায়ী হবে সে হবে, কিন্তু সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে আসিফ নজরুল জেনে শুনে বুঝে বন্ধ করে দিয়েছে। যেমন চিফ প্রসিকিউটর বানিয়েছে জামাতের তাজুলকে, একেবারে প্রশ্নবিদ্ধ, এবং কোনো মতেই কোনো নর্মাল স্যানিটির লোক এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় এটা বলবে না। এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে চিরতরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে বন্ধ করে ইতিহাসের সাথে সবচেয়ে বড় অন্যায়টি করেছে আসিফ নজরুল। ঠিক একইভাবে আবার সত্য উদ্ঘাটনের পথ বন্ধ করে দিয়েছে আসিফ নজরুল। 8ই অগাস্ট পর্যন্ত কোনোভাবেই সরকার পতনের নামে যারাই আন্দোলন করেছে, যারা কোনো কিছু করেছে, সেটা যাই করুক, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো মামলা করা যাবে না। তার কথা হচ্ছে শেখ হাসিনা বা তার মন্ত্রণালয়, এমপি, নেতা, তাদের বিরুদ্ধে যদি কোনো রকম মামলা হয়ে থাকে, সেই মামলাটার সত্যতা যাচাই করতে হলেও তো পুলিশের বিরুদ্ধে যে জেনোসাইড চালানো হয়েছে, পুলিশের পক্ষেও কথা শোনা দরকার। সেটা কিভাবে করবে? এই ক্ষেত্রেও আওয়ামী লীগের সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে বন্ধ করা হবে। পুলিশকে জেনোসাইড করা হয়েছিল। দেখুন, অনেকেই আমরা দেখেছি হেলমেট পরে তারা সাধারণ জনগণকে মনে হয়েছে আন্দোলনকারীদেরকে গুলি করছে, আমরা ভিডিও দেখেছি। পুলিশ অনেক ক্ষেত্রে মনে হচ্ছে বর্বরতা চালিয়েছে, আমরা ভিডিও দেখেছি। কিন্তু আমি আপনাদের বলেছি ফাইনাল মীমাংসিত সত্য হবে যখন কিনা এটা একেবারে একটি সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় সত্যটা বেরিয়ে আসবে। এর আগ পর্যন্ত এ ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি আমরা যাই দেখে থাকি না কেন। 18ই জুলাই যাত্রাবাড়ি পুলিশ স্টেশন আক্রমণ করা হয়েছিল। যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বলে এটাকে, রায়েরবাগ, এই রায়েরবাগের পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশের উপর নিধন চালানো হয়েছিল। আপনি আন্দোলন করছেন, আন্দোলনকারীর উপর গুলি চালাচ্ছে, আপনি বাইরের পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন, সেখানে পুলিশ আপনাকে টার্গেট করেছে হত্যা করার জন্য, সেক্ষেত্রে আপনি ডিফেন্স নিতে পারেন, আপনি নেবেন ডিফেন্স। কিন্তু আপনি টার্গেট করে পুলিশ স্টেশন আক্রমণ করে গণহত্যা করা পুলিশকে, দিস ইজ জেনোসাইড। সরকার পতনের নামে এটা করা যাবে না। কিন্তু এই কাজটি হয়েছে, অন্যায় শিকার হয়েছে অনেক পুলিশ অফিসার, এবং তার বিচার যদি না করেন, সত্যি কথা বলতে গেলে আওয়ামী লীগেরও সুষ্ঠু বিচার হবে না, আওয়ামী লীগ সুষ্ঠু বিচার পাবে না। তাই যাত্রাবাড়ির সেই পুলিশ স্টেশনের আক্রমণগুলো এখন সত্যতা বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কদমতলী স্টেশন, ড্যামরা স্টেশন, শ্যামপুর স্টেশন, এই এলাকাগুলোতে এই আন্দোলনকারীরা র্যান্ডমলি বিভিন্ন মানুষকে থামাচ্ছিল, তাদের বাসা থেকে বেরোনোর পরে তাদেরকে থামাচ্ছিল, যেমন আইডেন্টিফাই করছিল এই পুলিশ, এবং তাকে বলা হচ্ছিল যে ইন্ডিয়ান পুলিশ। এইভাবে হুজুগ তুলে দিয়ে অনেক পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। আমার কাছে অনেক তথ্য এসছে, আমি কিঞ্চিত আপনাদের কাছে তুলে ধরবো। কেন আসছে সেটা শেষে বলবো। কিছু উদাহরণ দিচ্ছি। 19শে জুলাই
পিবিআইয়ের একজন পুলিশ অফিসার উনি একটা ফোন কল পান যে ওনার স্টেশন আক্রমণ করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুনে, এবং উনি সিভিল ড্রেসে বের হন, এবং সিভিল ড্রেসে বের হলেই ওনাকে আইডেন্টিফাই করে এলাকার কিছু ছেলেপেলে, এবং ওনাকে ইন্ডিয়ান পুলিশ এরকম একটা ধোয়া তুলে ওনাকে গণপিটুনিতে হত্যা করা হয়, এবং উনি পরে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হসপিটালে উনি মারা যান। ইনভেস্টিগেশন করা দরকার। এবার আপনি পুলিশ অফিসার, আপনাকে আইন প্রয়োগ করতে বলা হয়েছে, আপনি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছুই করেন না, আপনি থানা আক্রমণ করা হয়েছে, আপনি কি অস্ত্র ধারণ করবেন না? আপনি কি কাজে রিপোর্ট করবেন না? এখন আপনাকে যদি মেরে ফেলে কেউ, সেটা কি অন্যায় না? তার পুলিশে কি করা উচিত ছিল? বাসায় বসে থাকা উচিত, তাহলে তো পুলিশের বিরুদ্ধে ফাঁসি রায় হতে পারে যে পুলিশ কেন কাজে যোগ দেবে না ন্যাশনাল ক্রাইসিসের সময়, যখন সরকার হুকুম দিয়েছে। পুলিশ তো সরকারের না, সব পুলিশকে আপনি আওয়ামী লীগ বলে তো, হেলমেট বাহিনী বলে আপনি পার পেয়ে যাবেন না। কারণ আমরা জানি এমনকি ছাত্র শিবির তারা ছাত্রলীগের মুখোশ পড়েছিল এবং তারা হেলমেট পরেছিল, এটা তো ছাত্র শিবির নেতারা এখন স্বীকার করে। কারা গুলি করেছে হেলমেট পরে, এটাও তো ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। তাহলে আপনি যদি এই সকল শিবির নেতাদেরকে, হেফাজতি নেতাদেরকে, আপনি যদি এই সকল চরমোনাই নেতাদেরকে, আপনি যদি সমন্বয়কারীদেরকে প্রশ্ন না করেন, আর যদি প্রশ্ন করলে হয়রানি করা হবে, তাহলে সত্য কিভাবে বের করবেন যে হেলমেটের পেছনে আসলে কারা ছিল? বি অনেস্ট। আসিফ নজরুল এই রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন। 20 জুলাই পুলিশ অফিসারের কনস্টেবল অরিজিনাল বাড়ি হচ্ছে ময়মনসিংহে, ওনার নাম মুক্তাকিন, ওনাকেও পিটিয়ে হত্যা করা হয়েছিল। ওনার সাথে আপনার কোনো প্রকার আওয়ামী লীগের সম্পৃক্ততা বা ছাত্রলীগের সম্পৃক্ততা বা কোন রকম সাধারণ জনগণের উপর গুলি চালানোর কোনো প্রমাণ আপনারা খুঁজে পাবেন না। তারপরে যাত্রাবাড়িতে যে পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছিল, তাকে ব্রিজ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল, এবং তার পিতামাতা বলছিল যে আমার সন্তানকে তো মেরেই ফেলেছে, অথচ ডেড বডিটা আমাকে দেওয়া হয়। ডেড বডিটা আনতে দেওয়া হচ্ছিল না। আপনারা দেখেছেন আসাদুজ্জামান কামালের সাথে, হোম মিনিস্টারের সাথে ডিসির ওয়ারি একটি কথা কনভারসেশন করছিলেন যে স্যার আমরা গুলি করি, গুলি করলে পিছিয়ে হটে না, আবার সামনে আসে, গুলি করি আর জন্য আবার আসে সামনে। এই যে কনভারসেশনের ব্যাকগ্রাউন্ডটা কি? এই কনভারসেশনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যখন তাকে লাশটি আনতে বলা হচ্ছিল, পুলিশকে বলা হয়েছিল যে গুলি করতে করতে যাও এবং লাশটি নিয়ে আসো, পুলিশ অফিসারের লাশ ঝুলছে সেখানে। কিন্তু সেই ক্ষেত্রে বলছিল যে এত জেহাদি মনোভাব, গুলি করে পিছে হাঁটে না, লাশ আনবো কিভাবে? পুলিশের লাশতে ঝুলে আছে, পুলিশের লাশ যে তার বাবা মা চাচ্ছে, আনতেই তো পারছি না। সেই কনভারসেশনের অংশটি আপনারা দেখেছেন। খুলনায় রূপসা নদীর উপর যে ব্রিজ, ওটা আন্দোলন চলাকালীন সময় দুটো ভাগ হয়ে গেছিল, পুলিশরা আন্দোলনের মুখে দুটো ভাগ হয়ে গেছিল পুলিশের, এবং সেখানে ভাঙচুর চালাচ্ছিল তারা, সাধারণ জনগণ এবং সমন্বয়কারীদের নেতৃত্বে। এবং সেখানে পুলিশ অফিসার 3 জন ওনারা একটি দোকানে আশ্রয় নিয়েছিলেন, সেখানে শাটার নামিয়ে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে এনারা মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। ওনাদেরও কনভারসেশন এবং বিভিন্ন অন্যান্য অফিসারদের সাথে আমরা অনেক তথ্য পেয়েছি, যেখানে কিনা বিভিন্ন গোষ্ঠী, বিশেষ করে ইসলামী মৌলবাদী গোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় অ্যাট্রোসিটি, যেটা যাত্রাবাড়িতেও পাওয়া যায়। যাত্রাবাড়ির 18 তারিখের আগে, মানে বিশেষ করে 17 তারিখের পর থেকেই সিসিটিভি গুলো ভাঙা হচ্ছিল, জায়গায় জায়গায় সিসিটিভি। থানা আক্রমণের আগে সিসিটিভি ভাঙা হচ্ছিল, মানে টার্গেট করে যে থানা ভাঙবো, থানায় ঢুকবো, পুলিশকে হত্যা করবো। এই থানায় সিসিটিভি গুলি ভাঙা হচ্ছিল, তার যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। সেগুলোকে ইনভেস্টিগেশন দরকার নেই যে থানা আগে সিসিটিভি ভেঙে তারপরে ঢুকে তারপরে হত্যা করার পরিকল্পনা। এটা কি কোলবারের হত্যা না? এটা কি আন্দোলনের ভাষায় পড়ে? এরপর সিরাজগঞ্জে এনায়েতপুর পুলিশ স্টেশন আক্রমণ করা হয়েছিল 4 অগাস্ট, এবং সেখানে জামাতের কর্মী নেতাদের নেতৃত্বে সেটা আক্রমণ করা হয়েছিল। এবং সেখান থেকে, অর্থাৎ এনায়েতপুর পুলিশ স্টেশন থেকে শেরাঙ্গা পুলিশ স্টেশনে মেসেজ দেওয়া হয়েছিল যে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, এবং ওসিকে থ্রেট দেওয়া হচ্ছে যে আপনি মৃত্যুর জন্য রেডি হন, কলেমা টলেমা পড়েন। সেই কনভারসেশন রেকর্ডকে আমাদের চেক করা দরকার না? এবং সেখানে ওই ওসিকে ঢুকে গলা কেটে হত্যা করা হয়েছিল। তো এটা কি মারান না? এটা বিচার হওয়া দরকার নেই। যেই হোক, গলা কেটে হত্যা করা, জাস্ট ইমাজিন, এটা কি আন্দোলনের ভাষা হতে পারে? আন্দোলনের কোনো পন্থা হতে পারে যে ওসিকে ঢুকে গলা কেটে হত্যা করবো? ওসি যাই করে থাকুক। এবং 17 জন পুলিশ অফিসারকে সেখানে হত্যা করা হয়েছিল। কিভাবে হয়েছিল ঘটনাটা? খুবই ভয়ঙ্কর। আপনারা যাত্রাবাড়ির ঘটনাটা একটু স্মরণ করি। সেটা হচ্ছে
18 তারিখে যখন যাত্রাবাড়ি আক্রমণ করা হয়, তার আগে কতগুলি স্কুলের বাচ্চাদেরকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানগুলি গাওয়ানো হচ্ছিল স্কুল গোয়িং বাচ্চাদেরকে দিয়ে, এবং সে বাচ্চাগুলোর পেছনে হাজার হাজার এই মৌলবাদী গোষ্ঠী ছিল, এবং তারা সাধারণ পুলিশরা মনে করছিল যে এরা বোধহয় আমার সোনার বাংলা গান গাইছে, ছাত্রদের উপরে তার বাচ্চাদের উপরে তার গুলি করা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে বাচ্চাদেরকে ডিসপার্স করে পিছন দিক থেকে এই মৌলবাদী গোষ্ঠী থানার ভিতরে ঢুকে আক্রমণ করেছিল। এরা পরিকল্পিত আক্রমণ, এটা জনস্রোত হতে পারে না। এই পরিকল্পিত আক্রমণগুলি কারা চালিয়েছিল, এবং সেখানে ওই যাত্রাবাড়িতে তখন কয়েকটা থানার ভালনারেবল থানার কনস্টেবলরা এখানে আসলে টাইমে ছিল, কেউ নামাজ পড়ার জন্য রেডি হচ্ছিল, কেউ বিশ্রাম করছিল, এবং কিছু অফিসাররা সেখান থেকে গুলি করতে করতে ওরা বেরিয়ে যায়, কারণ তাদেরকে মারার উদ্দেশ্যে থানায় ঢুকছিল সকল হাজার হাজার মানুষ। তারা কিছু গুলি করতে করতে বেরিয়ে পড়ে, তারা গুলিস্তানে পুলিশ কন্ট্রোল রুমে তারা আশ্রয় নেয়, আর ভেতরে যারা ছিল প্রায় 44 থেকে 48 জনকে সেখানে তারা ম্যাসাকার করে। এটা কি ইনভেস্টিগেশন হওয়ার দরকার নেই? এটা কি আন্দোলনের ভাষা? এটাকে যতই দ্বিতীয় স্বাধীনতা বলে স্বাধীনতাকে অপমান করুক, এটাকে স্বাধীনতার কথা বলে এটাকে ইগনোর করা যাবে না। দিস ইজ নট স্বাধীনতা। স্বাধীনতা শব্দটা এখানে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আসলে এইগুলিকে চাপিয়ে দেওয়া, যুদ্ধের কথা বলে এটাকে চাপিয়ে দেওয়া, সত্যকে লুকিয়ে ফেলা। এবং অসংখ্য দলিল দস্তাবেজ, যেমন যাত্রাবাড়ির অনেক কেসের ডকেট নাই, সব কেসের ডকেট চুরি হয়ে গেছে, অনেক সন্ত্রাসীর ডকেট চুরি হয়ে গেছে। এগুলো কি আন্দোলনের ভিতরে পড়ে? এগুলো কি ইনভেস্টিগেশন করার দরকার নেই? অনেক আর্মস নেই, এগুলো কেন? 16 তারিখ পর্যন্ত কোন রকম সিআর বা চাইনিজ রাইফেলে 7.62 ব্যবহার করা হয়। অনেকে বলছেন 7.62 এটা কি? এটা শুধুমাত্র AK-47 নয়, চাইনিজ রাইফেলেও 7.62 ব্যবহার করা হয়, এবং 7.62 ব্যবহার করা হয়েছিল সেটা 17-র পরে, কারণ 16 তারিখে আবু সাইদ মারা গিয়েছিল। আবু সাইদের শরীরে রাবার বুলেট ছাড়া অন্য কোনো বুলেট লাগার কোনো চান্স ছিল না, সুতরাং আবু সাইদ রাবার বুলেটে মরেছে, এর আগে আপনাদেরকে একটি ভিডিওতে বলেছে, সে সম্ভাবনা খুবই কম 5%। মূলত সে মাথার আঘাতে মরেছিল, এটা আরো প্রমাণ করে। এবং 17-18 তারিখের পর থেকে গিয়ে সিআর বা যেটা পুলিশের ভাষা বা চাইনিজ রাইফেল ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। ডিএমপিতে মোট 50টি পুলিশ স্টেশন আছে, তার ভিতরে 30টি আক্রমণ করা হয়েছে। সারা বাংলাদেশে 500+ থানা আছে, তার ভিতরে 400টি আক্রমণ করা হয়েছে। প্রতিটি থানা এলাকায় কমের পক্ষে 2 জন পুলিশ অফিসার মারা গেছে, কমের পক্ষে অ্যাভারেজে, তাহলে মিনিমাম 800 থেকে 1000 পুলিশ অফিসার মারা গেছে। কোনো মতেই এদেরকে ছাত্রলীগ বলে স্বাধীনতার নাম শব্দ ব্যবহার করে এরা বিচার পাবে না, এটা হতে পারে না, এটা হতে হবে, এটা পুলিশ জেনোসাইড। তাই এই বিষয়গুলো আমাদের আলোচনায় ইনভেস্টিগেশন আসা প্রয়োজন আছে। এছাড়াও রামপুরা স্টেশনে যে অ্যাটাক করা হয়েছিল 18 তারিখে, ওখানে গুলি চালিয়েছিল বিজিবি, পুলিশ না। কিন্তু ওই সিসিটিভি গুলো ডিলিট করেছে, সিসিটিভি ফুটেজ গুলো ডিলিট করেছে এই আন্দোলনের সরকার পতনের পরেই। কেন সিসিটিভি ফুটেজ, কেন সিনিয়র অফিসাররা এখন ডিলিট করেছে, কেন অসংখ্য পুলিশ অফিসারের ব্যাকগ্রাউন্ড জানা যাচ্ছে, তারা কি অনেকে কেউ বলে যে তারা রিক্রুট পেয়েছিল বাবরের আমলে, কিন্তু আসলে তারা সমস্ত জামাত এবং কোন কোন ক্ষেত্রে এবি পার্টির বিভিন্ন ফেভার করে যাচ্ছে তারা। কেন? এই বিষয়টা ইনভেস্টিগেশন করার প্রয়োজন আছে। কেন ইনভেস্টিগেশন হবে না? ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে থেকে ছাদের থেকে কতগুলো লুঙ্গি পরিহিত লোক দেখেছিলাম আমরা, ওগুলো পুলিশ অফিসার ছিল বাংলাদেশের, ওগুলো কোনো বিদেশি পুলিশ না। আমরা অনেকে মনে করছিলাম বিদেশি, ওগুলো বিদেশি না, ওগুলো ইন্ডিয়ান না, ওরা বাংলাদেশি পুলিশ। এবং ওই সময় নিচে আরটি সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে যে নিচে শিবির আক্রমণ করেছিল ক্যানাডিয়ান ইউনিভার্সিটিকে, যেটা ভাটারা থানার অধীনস্থ। তখন তাদের নিজের জীবন বাঁচানোর জন্য আর্মি হেলিকপ্টারে পুলিশ তখন ওখান থেকে ভেগেছিল, কিন্তু নিচে আক্রমণ করছিল তখন শিবিরের নেতৃত্বে সমন্বয়কারীরা। ইদানিং আরো কিছু অ্যারেস্ট ঘটেছে, যেমন শাহেন শাহ নামে একজন ডিবি অ্যাডমিনকে অ্যারেস্ট করা হয়েছে। তার সাথে আসলে কোন রকম কোন সম্পৃক্ততা কোন হত্যাকাণ্ডে বলে আমরা মনে করি না। এছাড়া মশিউর ডিবি লালবাগ অ্যারেস্ট করা হয়েছে। অ্যাবাউট 700-700-র মতো মামলা দায়ের করা হয়েছে পুলিশের বিরুদ্ধে। বিভিন্ন সিনিয়র পুলিশ অফিসারকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশের আইজিবিকে 48 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এই সকল বিষয়, যেমন আরো আছে কিছু সারপ্রাইজিং বিষয়, যেমন ডক্টর ইউনুসের মামলায় যারা যারা সাক্ষী দিয়েছে তারা সবাই এখন বলছে তাকে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, সবাই বলছে। আপনার কি মনে হয় যে ডক্টর ইউনুসের মামলার জন্য তার সাক্ষীদেরকে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছিল? কমন সেন্স ইউজ করুন, ডাজন্ট মেক সেন্স। আরেকটি বিষয় হচ্ছে রিজওয়ানার হাজবেন্ড এবি, ও আমাদের ক্লাসমেট ছিল। এবি কিছুদিনের জন্য গায়েব হয়েছিল, নিশ্চয়ই মনে আছে। সেই এবিকে আসলে আইডেন্টিটি ভুলে ধরে নিয়ে গেছিল ডিজিএফআই। সেটা কেন? সেটাও আসলে ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। এই ভিডিওর মাধ্যমে
এবং আমি নোটিশও পাঠাবো বাংলাদেশ পুলিশের কিছু অফিসারদের পক্ষে এবং সাধারণ জনগণের পক্ষে আসিফ নজরুল তথা ইউনূস গভর্নমেন্টকে আমি নোটিশ দিচ্ছি, আপনারা আগামী 7 দিনের ভিতরে যে সিদ্ধান্ত নিয়েছেন যে 8ই আগস্ট পর্যন্ত কোনো মামলা করা যাবে না, এই সিদ্ধান্ত বাতিল করুন। অন্যথায় যেহেতু বাংলাদেশে আপনারা বিচার প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েছেন, আপনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে আমরা বাধ্য হব। আসিফ ভাইকে বলছি, আসিফ ভাই, এই যে সিদ্ধান্ত যে 8ই আগস্ট পর্যন্ত কোনো মামলা করা যাবে না, তথাকথিত আন্দোলনকারীদের বিরুদ্ধে আপনাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। পুলিশ জেনোসাইডের বিচার হবেই। এবং আপনি যদি এতে বাধা সৃষ্টি করেন, তাহলে ধরে নেব যে সরকারের যে দুটো ডিউটি থাকে, পজিটিভ ডিউটি ও নেগেটিভ ডিউটি, মানে মানবাধিকারের ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে ব্যাপকভাবে বিফল হচ্ছেন। এই বিচার প্রক্রিয়া এবং এই বিচারের অধিকার কোনো মতেই রোখা যাবে না। অনেক তথ্য আমার কাছে এসছে, আমি প্রস্তুত হচ্ছি আপনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক রেলেভেন্ট, বুঝতে পারছেন, আদালতে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই ডক্টর মোফাজ্জল ইসলাম ভাইকে, কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা আপনি এটাকে তুলে ধরার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ মনের অন্তঃস্থল থেকে। কারণ এই পুলিশ হত্যার যে বিচার বাংলাদেশে কেউ বলে না, একমাত্র আপনি এটাকে তুলে ধরছেন। ধন্যবাদ জানাই আপনাকে আবারও মনের অন্তঃস্থল থেকে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।